বগুড়া জেলার গাবতলী উপজেলায় ছোট এক ছিমছাম গ্রামের নাম বাগবাড়ি। এখানে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে যাওয়া জিয়াউর রহমান। কারো কাছে স্বাধীনতার ঘোষক কিংবা কারো কাছে স্বাধীনতা ঘোষণার পাঠক, যেভাবেই হোক বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে জিয়াউর রহমানের নামও লিখতে হবে। সেখানেই থেমে থাকেননি জিয়াউর রহমান। পরে দেশের এক ক্রান্তিকালে তুলে নিয়েছেন রাষ্ট্রপতির দায়িত্ব। এই গাবতলী আর পাশে শাহজাহানপুর উপজেলা নিয়ে জাতীয় সংসদের একটি আসন বগুড়া ৭। রাজনীতির ইতিহাসে কিছু সংসদীয় আসন কেবল একটি নির্বাচনী এলাকা নয়, অনেক সময় হয়ে ওঠে একটি রাজনৈতিক দর্শনের প্রতীক, একটি পরিবারের সম্মান এবং একটি দলের দুর্ভেদ্য দুর্গ। বগুড়া ৭ তেমনই একটি আসন, যে আসন থেকে নির্বাচিত হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর সেই ঐতিহাসিক আসনেই আবার নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সালের গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন থেকে শুরু করে ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত প্রতিটি নির্বাচনেই বগুড়া ৭ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন বেগম খালেদা জিয়া। ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ কোনো নির্বাচনেই এই আসনের মানুষ তাকে বিমুখ করেনি। এটি কেবল একটি আসন নয়, এটি জিয়া পরিবারের প্রতি বগুড়ার মানুষের অবিচল আস্থা এবং ভালোবাসার প্রতীক। আর সেই দুর্ভেদ্য ঘাঁটিতেই নিজের সংসদীয় রাজনীতি শুরু করতে যাচ্ছেন তারেক রহমান। বিএনপির উচ্চ পর্যায়ের সূত্র মতে তারেক রহমান তার পৈতৃক ভূমি বগুড়া ৭ আসন থেকেই তার প্রথম নির্বাচনী লড়াইয়ে নামবেন। কৌশলগত কারণে তিনি দেশের অন্য এক বা একাধিক আসনেও প্রার্থী হতে পারেন, তবে জয়লাভের পর তিনি তার বাবা মায়ের স্মৃতি বিজড়িত বগুড়ার মানুষের ভালোবাসার এই আসনটিকেই সংসদে নিজের করে রাখবেন। কারণ এটি তার জন্য শুধু একটি রাজনৈতিক আসন নয়, এটি তার শিকড়, তার ঐতিহ্য এবং সংসদীয় রাজনীতিতে তার মায়ের রেখে যাওয়া আমানত। বগুড়ার প্রতি তারেক রহমানের ভালোবাসা কেবল পৈতৃক সূত্রে আবদ্ধ নয়। বিগত বিএনপি সরকারের আমলে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে বগুড়ায় যে উন্নয়ন যজ্ঞ চলেছিল তা আজও সেখানকার মানুষ স্মরণ করে। নতুন রাস্তাঘাট নির্মাণ, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে তার অবদান ছিল অনস্বীকার্য। সারা দেশের তৃণমূল মানুষের সাথে তারেক রহমান যোগাযোগ শুরু করেছিলেন অনেক আগেই। ২০০১ সালের নির্বাচনে জয়ের পরে তিনি উপলব্ধি করেছিলেন একটি দলকে টিকিয়ে রাখে তার তৃণমূলের কর্মীরা। তাই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে তিনি দেশ জুড়ে চষে বেরিয়েছেন, সাধারণ কর্মীদের সাথে মিশেছেন, তাদের কথা শুনেছেন। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন। তার সেই উদ্যোগের ফসলই আজকের বিএনপি, যা নানা প্রতিকূলতার মাঝেও সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ। বিগত বছরগুলোতে দেশের বাইরে অবস্থান করেও তিনি প্রমাণ করেছেন দূরত্ব নেতৃত্বের পথে কোনো বাধা নয়। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তিনি দলকে পরিচালনা করছেন সুনিপুণভাবে। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি নির্দেশনা তিনি পৌঁছে দিচ্ছেন তৃণমূল পর্যন্ত। তার এই দূরদর্শী নেতৃত্ব এবং সাংগঠনিক দক্ষতা তাকে একজন আধুনিক ও বিচক্ষণ রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারেক রহমানের রাজনীতি কেবল ক্ষমতা দখলের জন্য নয়, তার মূল লক্ষ্য বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনা। তিনি বারবার বলেছেন প্রতিহিংসার রাজনীতির অবসানের কথা। তিনি চান এমন একটি বাংলাদেশ যেখানে রাজনৈতিক বিভেদ ভুলে দেশের স্বার্থে সবাই এক হবে। সুশাসন, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল মন্ত্র। তারুণ্যের শক্তিকে ব্যবহার করে একটি সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখেন, তার নির্বাচনে অংশগ্রহণ সেই স্বপ্নেরই একটি বাস্তব প্রতিচ্ছবি।
ব্যক্তিগতভাবে নানা রাজনৈতিক আক্রমণ এবং ষড়যন্ত্রের শিকার হয়েও তারেক রহমান তার লক্ষ্য থেকে এক চুলও নড়েননি। তার চরিত্রের সবচেয়ে বড় শক্তি হলো তার অদম্য সাহস এবং প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকার ক্ষমতা। দলের কর্মীদের প্রতি তার মমত্ববোধ এবং সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতা তাকে এক ক্যারিশমেটিক নেতায় পরিণত করেছে। আগামী নির্বাচনে বগুড়ার ৭ আসনে তারেক রহমানের অংশগ্রহণ কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি উত্তরাধিকারের ধারাবাহিকতা। এটি তার মায়ের অপরাজেয় আসনকে সম্মানের সাথে ধরে রাখার অঙ্গীকার। এটি বিএনপির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা, বাংলাদেশের রাজনীতিতে একটি সম্ভাব্য নতুন দিগন্তের উন্মোচন।